আধার হঠাৎই থেমে গেল। ফিরে এসে দাঁত কিরমির করে বলল, ওই দোকান দেখেছো? কত ভিড় আর কত ছেলে। তুমি এদের মধ্যে যেতে চাও? সিরিয়াসলি? আলো ভরকে গেল। সে মাথা ঘুরিয়ে জানালা দিয়ে উঁকি দিল। মেয়ে ছেলে গিজগিজ করছে। ওটার মধ্যে যাওয়া মানে বাজে পরিস্থিতিতে পড়া একই ব্যাপার। না মানে স্যার, আমি আসলে খেয়াল করিনি। আলো আমতা আমতা করে বলো। আধার কিছু না বলে চলে গেল দোকানের দিকে। এই দিকটায় ফুচকার দোকান একটা হওয়ায় ভিড়টাও বেশি। আলো একা একা বসে থেকে বোর হচ্ছিল, তাই সে ডোর খুলে বেরিয়ে আসতে চাইল, কিন্তু পারল না। ওই বদমাশ লোকটা বাহির থেকে দরজা নক করে গেছে। সে কি পালিয়ে যাবে নাকি? আশ্চর্য। বেশ কিছুক্ষণ পর আধার 1 প্লেট ফুচকা আর 1 প্লেট ভেলপুরি নিয়ে এসে জানালা দিয়ে আলোকে দিল, আর সে জানালার পাশে পানির বোতল হাতে নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো। আলো বাইরে মাথা বের করে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, খাবেন স্যার? পচা পানিযুক্ত ফুচকা তুমিই খাও। আলো আর কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। কয়েক মিনিটের মধ্যেই 2টো প্লেট ফাঁকা করে স্যারের হাতে ধরিয়ে দিয়ে পানির বোতল নিল। আধার দোকানে প্লেটগুলো দিয়ে আইসক্রিম নিয়ে ফিরে এলো, কারণ জালে মেয়েটার চেহারা পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে। আর কিছু খাবে? আলো আইসক্রিম খেতে খেতে হাত দিয়ে একটা দোকানে ইশারা করে বাচ্চাদের মতো আবদার করলো, শিক কাবাব খাবো স্যার। আজ যেন আধার প্রচুর বাধ্য ছেলে। সে মেয়েটার কথা মতো কাবাবও নিয়ে এলো। আলো আইসক্রিম শেষ করে প্লেট হাতে নিয়েই বেরিয়ে এসে স্বামীর পাশে দাঁড়ালো। তারপর ধীর কণ্ঠে বলল, এটাতে পচা পানি নেই, খাবেন? আধার 2 হাত পকেটে গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। পাশে ঘাড় ঘুরিয়ে মেয়েটার রক্তিম চেহারার দিকে তাকায়। তারপর মুখ খুলে কিছু বলতে যাবে, তখনই আলো কাবাবের টুকরো নিয়ে তার মুখের ভেতর চট করে ঢুকিয়ে দিল। মেয়েটার এহেন কাজে আধারের চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে বিস্ময়ে চেয়ে রইল হাসি মাখা মুখের দিকে। আলো ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বহু কষ্টে নিজেকে সামলিয়ে কাছে একটু এগিয়ে এসে নিজের ওড়নার আঁচল টেনে নিয়ে মানুষটার ঠোঁটের কোণে মুছে দিতে দিতে শান্ত গলায় বলল, নিজের চারপাশে এত অদৃশ্য দেয়াল না রেখে একটু খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে দেখুন স্যার, তাহলে বুঝবেন জীবনটা কত সুন্দর। আধার কিছু না বলে সোজা হয়ে কাবাব চিবোতে লাগলো। আলো খেতে খেতে স্যারের গা ঘেঁষে দাঁড়ালো। সে আবারও 1 পিস কাবাব তুলে মানুষটার মুখের সামনে ধরল। এবার আধার বিনা বাক্যে মুখে তুলে নিল। এটা দেখে আলোর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। সে নিজেও খাচ্ছে আর স্যারকেও খাইয়ে দিচ্ছে। লাস্ট পিস কাবাব মুখে নেওয়ার সময় আধার ইচ্ছে করে মেয়েটার আঙুলে জোরসে কামড় বসিয়ে দিল। এতে মেয়েটা হকচকিয়ে উঠে আর্তনাদ করে হাত সরিয়ে নিল। আলো ছলছল চোখে নিজের লাল হয়ে ফুলে ওঠা আঙুলের দিকে তাকিয়ে আছে। বেয়াদব লোকটা যে এমন কিছু করবে কল্পনাও করতে পারেনি। সে নাক টেনে খেকিয়ে উঠল, রাক্ষস কোথাকার। আধার পানি খেতে খেতে নিঃশব্দে হাসল। তারপর বোতলটা বাড়িয়ে দিয়ে মেয়েটার দিকে। আলো বোতলটা নিয়ে পিছনে ফিরে দরজা খুলে গাড়ির ভেতর ঢোকার সময় অনুভব করলো তার ওড়না পিছন থেকে টেনে ধরা হয়েছে। আলো চমকে উঠে পিছনে তাকায়। ততক্ষণে তার আঁচল টেনে নিয়ে নিজের ভেজা হাত মুছে নিয়েছে আধার। সন্ধ্যা থেকে রাত 10টা অবধি বাহিরে তারা কি করেছে সব কিছুর ঝুড়ি খুলে বসেছে সুবাহান খানের ঘরে। এতদিন পর আজ মেয়েটাকে এত খুশি দেখে সুবাহান খান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বললেন, কখনো আমার নাতনিটাকে ছেড়ে যেও না, এইভাবে সবসময় পাশে থেকো নাতবউ। আলো তখন হেসে জবাব দেয়, একবার ভুল করেছিলাম দাদাজান, কিন্তু ওই একই ভুল আর কখনোই করব না। স্যার না চাইলেও আমি ওনার পাশেই থাকবো। আলো দাদাজানের সাথে গল্প করে রুমে গেল। তখন বাজে রাত 12টা। রুমে এসে দেখে মানুষটা ঘুমিয়ে পড়েছে। আলো দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে বিছানায় এলো। তারপর কিছুক্ষণ বসে থেকে স্যারের কাছে গিয়ে চেক করলো মানুষটা আদৌ ঘুমিয়ে গেছে কিনা। যখন শিওর হলো লোকটা ঘুমিয়ে আছে, তখন সে আস্তে করে বুকের মাঝে শুয়ে 2 হাতে স্যারকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দিল। কিছুক্ষণ চুপ থেকে নাকে মুখে শব্দ তুলে নিঃশ্বাস ছাড়ল। তারপর মাথাটা তুলে সোসা গালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পসা স্যার।
কথাগুলো বলে উন্মুক্ত বুকের মাঝে কিছুক্ষণ নাক ঘষাঘষি করে একসময় ঘুমের দেশে হারিয়ে গেল আলো। ঠিক তখনই একজোড়া রক্তিম চোখ খুলে গেল এবং আপনা আপনি এক হাত চলে গেল নিজের গালে, যেখানে মেয়েটা একটু আগে চুমু খেয়েছে। সকাল 9টার মধ্যে সবাই ভার্সিটিতে উপস্থিত। আজ সবাই ডিপার্টমেন্টাল ট্যুরে শ্রীমঙ্গলে যাবে। ওখানে 3-4 দিন থেকে জঙ্গল, চা বাগান, পাহাড়ে ঘোরাঘুরি করে চলে আসবে। ক্যাম্পাসে এক লাইনে দাঁড়িয়ে আছে ভার্সিটির বাস। সবার পরনে জামার ওপর সাদা টি-শার্ট, আবার কেউ কেউ শুধু টি-শার্ট ও জিন্স পরে আছে। টি-শার্টের পিছনে ভার্সিটির নাম লেখা রয়েছে। আলো তার বান্ধবীদের সাথে দোকান থেকে কিছু শুকনো খাবার কিনে নিল। তার আবার বাসে খুব খিদে পায়। শিক্ষকরা তাড়া দিতেই সবাই ফিজিক্স ডিপার্টমেন্টের আলাদা আলাদা বাসে উঠে পড়ল। আলো বাসে উঠে নিজের সিট খুঁজে দেখে সবার শেষে তার সিট। এটা দেখে ভরকে গেল। সামনে শালুক, ফারহাদ, তামান্নাদের সিট, অথচ তার সিট কিনা সবার লাস্টে। মানে কুসবি মানছে সবার শেষে তার নাম লেখা হয়েছে, তাই বলে স্যাররা তাকে এইভাবে পিছনে দেবে? এখন সে একা একা এতিমের মতো থাকবে? ধুর, সব মজায় মাটি হয়ে গেল। ছেলেদের বাস আলাদা। আলো নিজ মনে বিড়বিড় করতে করতে সবার শেষে জানালার কাছে গিয়ে বসল। কাঁধ থেকে ব্যাগটা কোলের উপর রেখে ফোন ইয়ারফোন বের করে মিউজিক ছেড়ে কানে গুঁজল। সব মেয়েরা হাট্টগোল করলেও একসময় হঠাৎই সবাই চুপ হয়ে যায়। নিজের পাশের সিটে কে বসলো সেটা দেখার প্রয়োজন মনে করল না আলো। সে তো মন খারাপ করে সিটে মাথা ঠেকিয়ে চোখ বুজে স্যাড গান শুনছে। কিন্তু পরক্ষণে খুব চেনা পুরুষালী পারফিউমের ঘ্রাণ নাকে যেতেই চট করে চোখ মেলে তাকায়। তড়াক করে পাশে ফিরে আধার স্যারকে দেখা মাত্রই খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। এই তো কথা বলার সঙ্গে পেয়েছে সে। এখন এই লোকটাকে পুরো রাস্তা জ্বালিয়ে খাবে। আলো ঠোঁট কামড়ে হাসল। আধার চোখের সামনে খুলে শার্টের গলায় ঝুলিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, একটু যদি ডিস্টার্ব করার চেষ্টা করছো তাহলে টুপ করে জানালার বাইরে ফেলে দেব। সো ভদ্র মেয়ের মতো থাকার চেষ্টা করবা। আলো মুখ ভেঙচি কেটে সোজা হয়ে বসলো। ধীরে ধীরে বাস চলতে শুরু করলো। আধার নিজের ফোনে ব্যস্ত। আলো সব চকলেট খেয়ে নেওয়ার পর আরও চকলেট খুঁজছে, কিন্তু একটাও পেল না। সেটা হয়তো টের পেল আধার, তাই তো ফোন পকেটে রেখে উঠে দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে দুটো চকলেট বক্স বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। চকলেট পেয়ে তো আলো মহা খুশি। সে বক্সগুলো নিয়ে স্যারের দিকে তাকিয়ে বলল, আমার জন্য নিয়েছেন? সঙ্গে তো একটা বাচ্চা যাচ্ছে, তাই তার জন্যই নেওয়া হয়েছে। আলো চকলেটের কাগজ খুলে মুখে দিতে দিতে বলল, আমাকে দেখে আপনার বাচ্চা মনে হয়? না, পাগল মনে হয়। আমি পাগল হলে আপনিও পাগলা। আধার কিছু না বলে সিটে মাথা এলিয়ে চোখ বুজে নিল। বাসে আচমকা ঝাঁকুনিতে আলো সামনে ঝুঁকে পড়ল এবং সঙ্গে সঙ্গে সামনের শক্ত সিটে কপাল ঠুকে গেল। আহ! মেয়েটার আর্তনাদে চট করে চোখ মেলে তাকায় আধার। আলো নিজের কপাল চেপে ধরে বসে আছে। আধার তড়িঘড়ি করে মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে হাত সরিয়ে কপালের দিকে তাকায়। হালকা লাল হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বেশ জোরেই লেগেছে। ব্যথা করছে? আধার হালকা হাতে মেয়েটার কপাল স্পর্শ করে ধীর কণ্ঠে জানতে চাইল। আলো চোখের পানি আড়াল করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, আধার এক পলক পাশে তাকায়। সবাই নিজেদের মতো ব্যস্ত। তার মতো তারা সবার পিছনে হয় সকলের নজরের আড়ালেই পড়েছে। আধার ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে সহসাই মেয়েটার মাথা নিজের বুকের মাঝে রাখল। নয়তো হ্যাংলা পাতলা মেয়েটা গাড়ির ঝাঁকুনিতে আরও ব্যথা পাবে। আলোর মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। সে আরও কাছে এগিয়ে এসে এক হাতে মানুষটার কোমর ও অন্য হাতে বুকের কাছটায় শার্ট খামচে ধরে মুখ গুজে রাখল। আধার বাম হাত মেয়েটার চুলের ভাঁজে গলিয়ে দিয়ে শব্দ করে নিঃশব্দ ছাড়ল। তারপর ধীর কণ্ঠে জানতে চাইল, এখন কমফোর্ট ফিল করছো? আলো ছোট্ট করে জবাব দিল, আধার কিছু না বলে বাসের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সে এসব কেন করছে, কী জন্য করছে, কিচ্ছুটি জানে না। শুধু জানে এই মেয়েটা একটু হলেও তার শান্তির কারণ, যাকে আজকাল বুকের মাঝে নিয়ে থাকলেও অদ্ভুত ভালো লাগা কাজ করে। এই ওঠো, আর কত ঘুমাবে? স্যারের ডাকে আলো একটু নড়েচড়ে উঠল। মাথা তুলে ঘুমো ঘুমো চোখে তাকায়। সদ্য ঘুম থেকে ওঠা রমণীর কিউট ফেস দেখে আধার থমকায়। মেয়েটা বিড়াল ছানার মতো তার বুকের সাথে লেপ্টে আছে, যাকে সে চোখ বন্ধ করেও অনুভব করতে পারছিল। আর একটু ঘুমাই,
মেয়েটার আবদারে কপাল কুঁচকে গেল আধারের। সে মেয়েটার নাক টেনে বলল, ভাল্লুক কোথাকার, পুরো রাস্তা ঘুমিয়েও হয়নি, আর কয়েক মিনিটের পর আমরা নামবো, নিজেকে ঠিকঠাক করে নাও। কথাগুলো শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, আমরা চলে এসেছি? হ্যাঁ। আলো চমকে উঠল। তার মানে সে 6 ঘন্টার পথ এক ঘুমেই পার করে দিয়েছে। এই লোকটার বুকে নিশ্চয়ই কিছু একটা আছে, নয়তো সে মরার মতো এত ঘুমাবে কেন? কাঙ্ক্ষিত জায়গায় বাস থামতেই সবাই এক এক করে নেমে গেল। আলো নেমে হাত মুখ ধুয়ে নিল। তারা সবাই একটি পাহাড়ের উপর অবস্থিত নভেম ইকো রিসোর্টে চেক ইন করলো, কারণ এটা অনেক আগে থেকেই পুরোটা বুকিং করা ছিল। প্রতিটা কটেজ রুমে 2 জন করে থাকবে। আলোর রুম পার্টনার ফরহা আর তামান্নার রুম পার্টনার শালুক। এতদূর পথ জার্নি করে এসে সবাই ভীষণ ক্লান্ত, তাই ঠিক করা হলো সন্ধ্যা পর্যন্ত সবাই রেস্ট নেবে, তারপর সবাই মিলে আড্ডায় বসবে আর আগামীকাল লাবছড়া জাতীয় উদ্যানে যাবে। তারপর মাধবপুর লেক, গ্র্যান্ড সুলতান, ডিনেস্টন চা বাগান, খাসিয়াপঞ্জি, নীলকণ্ঠ টি কেবিনে যাবে। আলো লম্বা শাওয়ার নিয়ে খাবার খেয়ে নিয়েছে। খাবার সবার রুমেই পৌঁছে দেওয়া হয়েছিল, তাই কষ্ট করে আর নিচে যেতে হয়নি। কিন্তু তার রুমে থাকতে ভালো লাগছে না, কারণ সে পুরোটা পথ ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, এই জন্য শরীর মন একদম ফুরফুরে। ওইদিকে ফারাহা খেয়ে দিয়ে নাক ডেকে ঘুম দিয়েছে। আলো কিছুক্ষণ পায়চারি করে গলায় ওড়না জড়িয়ে ফোনটা নিয়ে বেরিয়ে যায়। নভেম ইকো রিসোর্টটি রাধানগর এলাকায় একটি উঁচু টিলার পাহাড়ের উপর অবস্থিত। এর চারপাশে যতদূর চোখ যায় শুধু ঢেউ খেলানো চা বাগান দেখা যায়। সকালবেলা যখন কুয়াশা পাহাড়ের খাঁজে আটকে থাকে, তখন মনে হয় পুরো রিসোর্টটি একটা সাদা মেঘের উপর ভেসে বেড়াচ্ছে। চা বাগানের সরু আঁকাবাঁকা পথগুলো রিসোর্টের গেট থেকে শুরু হয়েছে। শ্রীমঙ্গলের এই এলাকাটি লেবু আর আনারস চাষের জন্য বিখ্যাত। রিসোর্টের ঠিক পাশেই রয়েছে বিশাল কাগজি লেবুর বাগান। বাতাসের সাথে লেবু পাতার সেই সতেজ ঘ্রাণ সারাক্ষণ নাকে লাগে। পাহাড়ের ডালে থরে থরে সাজানো আনারসের গাছগুলো পরিবেশকে আরও বৈচিত্র্যময় করে তুলছে। আলো মুগ্ধ চোখে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে আর ছবি তুলছে। শুধু সে বাহিরে একা নয়, আরও অনেকেই রয়েছে। তারা নিজেদের মতো ঘুরে ফেরা ফটোশ্যুট করতেই ব্যস্ত। আধার হট শাওয়ার শেষে কোমরে শুধু তোয়ালে পেঁচিয়ে কফির মগ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার নিচে থাকা এক রমণীর ওপর, যে কিনা চা বাগানের মধ্য ঢুকে নিজের ছবি তুলছে। পরনে সাদা টপস ও লং নীল স্কার্ট, কোমর অবধি ভেজা চুলগুলো বাতাসে উঠছে। মেয়েটা ছবি তোলার সময় কয়েকবার উস্টাও খেলো। একসময় বিরক্তিতে বাগান থেকে বেরিয়ে এলো। হাই এলো। পিছন থেকে অপরিচিত কণ্ঠস্বর শুনে আলো ঘাড় ঘুরিয়ে তাকায়। তাদেরই ডিপার্টমেন্টের একজন ছেলে দাঁড়িয়ে আছে। নাম তার সোহান, ক্লাসের ফার্স্ট বয়, খুবই শান্তশিষ্ট একটা ছেলে। আলো মুচকি হেসে হাত নাড়িয়ে বলল, হাই। সোহান চোখের চশমা ঠিক করে এগিয়ে এসে বলল, অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি ছবি তোলার চেষ্টা করছো, কিন্তু ভালো করে পারছো না। আচ্ছা, আমি তুলে দেই? আলো মাথা চুলকিয়ে বলল, তোমার কোনো অসুবিধা হবে না? না মানে, আমার একটু অল্প ছবিতে মন ভরে না। সোহান হেসে মাথা নাড়িয়ে বলল, না না, কোনো অসুবিধা নেই। আর তুমি যতগুলো চাও ততগুলো ছবি তুলে দেব, নো প্রবলেম। ঠিক আছে, দাও তবে। আলো নিজের ফোনটা দিয়ে চলে আসতে চাইলে সোহান বাধা দিল। এতে মেয়েটার কপাল কুঁচকে গেল। সোহান কিছু না বলে এগিয়ে এসে তার মাথার খোলা চুলের ভাঁজ থেকে শুকনো পাতা বের করে দিল। আলো হেসে ধন্যবাদ দিয়ে চটজলদি বাগানে ঢুকে পোজ দিতে লাগলো। আর সোহান খুব মনোযোগ সহকারে মেয়েটার ছবি তুলে দিতে থাকলো। সবকিছু ঠিক থাকলেও ঠিক নেই আধার। মেয়েটার খিলখিল করে হাসা, ছেলেটার সাথে গল্প করা, এক এক রকমের বিভিন্ন পোজ দেওয়া মোটেও পছন্দ হচ্ছে না তার। ইচ্ছে করছে এখনই ছুটে গিয়ে দুটেরই ঘাড় ধরে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিতে, তারপর বলতে, নে এখন ছবি তোল বেশি করে। সন্ধ্যার সময় একটি সিঙ্গেল ভিলায় উকিঝুঁকি মারছে আলো। এখানে আসার পর থেকে মানুষটার দেখা নেই। সে চাইলেও হুটহাট এখানে আসতে পারবে না। কেউ তো আর জানে না তারা স্বামী স্ত্রী। যদি একসাথে দেখে তাহলে ভুল বুঝতে পারে। তাই তো একটু সুযোগ পেতেই লুকিয়ে এসেছে, কারণ এখন সবাই আড্ডায় বসেছে। এদিকে আসার কোনো চান্স নেই, কারণ এই সিঙ্গেল ভিলায় শুধু ছাড়ি রয়েছে। উনি আবার কারোর সাথে রুম শেয়ার করতে পছন্দ করেন না, অথচ তার সাথে নিজের বুকটাও শেয়ার করে।
এটা ভাবতেই ফিক করে হেসে দিয়ে পাশে তাকাতেই ভড়কে গেল। যতদূর মনে আছে আমি সবাইকে এই ভিলায় প্রবেশ করতে নিষেধ করেছিলাম। তাহলে তুমি এখানে কেন? মনে একটুও ভয় ডর নেই? স্যারের কথা শুনে আলো ধীর কণ্ঠে বলল, আমি আর সবাই এক। এক নত কি অন্য গ্রহের এলিয়েন? আপনি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছেন? ঝগড়ুটি মেয়েদের আমি চয়েস করি না। বলেই আধার সামনে হাঁটতে শুরু করলো। আলো পিছু পিছু ছুটতে ছুটতে বলল, ওই স্যার দাঁড়ান, আমাকে রেখে কোথায় যাচ্ছেন? আধার থেমে পিছনে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখন কি তোমাকে কোলে নিয়ে ঘুরবো? কোলে নিতে হবে না, আমি তো আপনাকে আমার ছবি দেখাতে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে, সবগুলো সোহান তুলে দিই। কথাগুলো বলতে বলতে আলো হঠাৎই খেয়াল করলো তার হাতে ফোন নেই। সে চমকে উঠে সামনে দাঁড়ানো মানুষটার দিকে অদ্ভুত চোখে তাকায়। তারপর চেঁচিয়ে উঠে বলল, আমার ফোনটা ছুঁড়ে মারলেন কেন? ভাগ্যিস ফোনের জায়গায় তোমাকে ছুঁড়ে মারিনি। রাগে আলোর শরীর জ্বলে উঠল। তার এখানে আসাটাই ভুল হয়েছে। লোকটার একটু ভালো ব্যবহারে ভুলে গেছিল এই লোকটা আসলে কেমন। আলো রাগে গজগজ করতে করতে ওখান থেকে দৌড়ে চলে গেল। শয়তান লোকটা জানালা দিয়ে তার শখের ফোনটা নিচে ছুঁড়ে মেরেছে। এতক্ষণে নিশ্চয়ই ফোনটা পটল তুলে ফেলেছে। সে ছুটে এসে দেখে ফোনটা পাথরের উপর পড়ে টুকরো টুকরো হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলো নিজের সিম কার্ড খুলে বের করে মাথা তুলে বারান্দার দিকে তাকায়। বদমাশ লোকটা ওখানে দাঁড়িয়ে থেকে তার দিকেই চেয়ে আছে। আলো তর্জনী আঙুল তাক করে দাঁতে দাঁত চেপে শাসল। আপনার ফোনকে যদি আমি পাথর দিয়ে না পিটিয়ে বাঁকা করেছি তাহলে আমার নামও আলো নয়। আধার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিড়বিড় করে বলল, আমার ফোনকে বাঁকা করতে এসে যেন নিজেই বাঁকা হয়ে না যাও মিস কালো। আলো আবার চেঁচিয়ে উঠল, আমার অবুঝ ফোনটা আপনার কোন পাকা ধানে মই দিয়েছিল? হ্যাঁ, ওখানে দাঁড়াও, আমি আসছি, তারপর বলছি। বলেই আধার সরে গেল ওখান থেকে। আলো পাগল নাকি যে ওখানে দাঁড়িয়ে থাকবে? সে আগেই কেটে পড়ল, নয়তো ফোনের মতো তাকেও ছুঁড়ে মারতে দুবার ভাববে না ওই বদমাইশটা। রাতের বেলা সব উডেন রেস্টুরেন্টে আড্ডায় বসেছে। রেস্টুরেন্টের ভেতরটা উষ্ণতায় ভরা। বাইরে পাহাড়ি অরণ্য ঝিঝি পোকার সমবেত সঙ্গীত শুরু করেছে। সিলিং থেকে জ্বলছে হলদেটে মৃদু আলোর বাতি, যা পালিশ করা গাঢ় বাদামি কাঠের দেয়ালে এক ধরনের ছোঁয়া তৈরি করে রেখেছে। বিশাল বারান্দার সাথে লাগানো কাঠের দীর্ঘ টেবিলটার চারপাশ ঘিরে বসে আছে পুরো গ্রুপটা। বাইরে অন্ধকার চা বাগানের ওপর তখন রূপলি জ্যোৎস্না এসে ঠিকরে পড়েছে। কাঠের মেঝেতে কারো চেয়ার টেনে বসার শব্দ বা দূর থেকে ভেসে আসা হাসির প্রতিধ্বনি সবই এখানে খুব গম্ভীর মনে হচ্ছে। টেবিলের ওপর ধোয়া ওঠা চা আর গরম পকোড়ার প্লেটগুলো সাজানো। কেউ একজন টেবিলের এক কোণে বসে সিগারেটটা হাতে নিয়ে টুংটাং সুর তুলছে। কাঠের রেলিংয়ে হেলান দিয়ে কেউ কেউ বাইরের অন্ধকার পাহাড় দেখার চেষ্টা করছে, আবার কেউ সেই নরম আলোয় বন্ধুদের সাথে মেতেছে গভীর গল্পে। মাঝে মধ্যে ঠান্ডা পাহাড়ি বাতাস খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ছে, আর সেই জাপটায় টেবিলের ওপর রাখা মোমবাতিগুলো কেঁপে উঠছে। এই উডেন রেস্টুরেন্টে বসে গল্প করতে করতে মনে হয় বাইরের জগৎটা যেন অনেক দূরে রয়ে গেছে। কেবল এই কাঠের দেয়াল, বন্ধুদের গলার স্বর আর পাহাড়ের নীরবতাটুকু ছাড়া কিছুই সত্যি নয়। এই আলো, এই আলো, এবার তোর পালা, নে শুরু কর একটা জাগানাকা গান। আলো মুখ ভর্তি করে পকোড়া খাচ্ছিল আর নির্জরের সাথে ঝগড়া করছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এই ছেলেটা গার্লফ্রেন্ড পাওয়ার পর তাদেরকে ভুলে গেছে। তাদের ঝগড়ার মাঝে মারুফ কই থেকে গিটার নিয়ে এসে টেবিলের ওপর রেখে কথাটা বলে। আলো চায়ের কাপে চুমুক দিতে দিতে বলো, আপনি কে ভাই? আমি আপনাকে চিনি না। মারুফ চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলো, নাটক কম কর আর তাড়াতাড়ি গান শুরু কর। আমি কানে শুনি না। পাশ থেকে তামান্না খোঁচা মেরে বলো, এই গা না গা একটা গান। আলো কিছু বলতে যাবে তখনই ফারাহা বলে উঠল, ওয়েট, আমি আলোর তরফ থেকে একটা গান গাইছি। ফারাহা গলা ঝেড়ে গেয়ে উঠল, ভাতারা মারে কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুম আসে না ছটফটে রাইতে, কোলবালিশে মোড়ামুড়ি আর কত করুম। পাশ থেকে তামান্নাও গেয়ে উঠল, বরিশালের লঞ্চে উঠা আলো নিবে কেবিন রুম বন্ধুরে লইয়া, মানে বিদেশি স্বামীরে বুকে লইয়া দিবে একটা ঘুম। দুজনের গান শুনে আশেপাশের সবাই হো হো করে হেসে উঠল।
আলো পায়ের হিল খুলে হাতে নিয়ে ছুটে যেতেই ফারাহা তামান্না চেয়ার ছেড়ে দৌড় দিল। আলো তাদের পিছু ছুটতে ছুটতে চেঁচিয়ে উঠল, দাঁড়া বেয়াদবগুলো, তোদের আজ গান বলা ছুটিয়ে দেবো। আমাকে নিয়ে মজা করা হচ্ছে? আলোকে নিয়ে? কত বড় সাহস! আধার চেয়ারে বসে থেকে কফি খাচ্ছে আর মেয়েটার ছোটাছুটি দেখছে। তার কানেও অদ্ভুত গানগুলোর লাইন এসেছে। কি বিশ্রী গান! মেয়েটা যেমন বাজি তার বান্ধবীগুলোও তেমন। সব পাগলগুলো একজোট হয়েছে। ফারাহা তামান্নাকে ধরতে পেরে পিঠের উপর 2 ঘা লাগিয়ে দিল আলো। মেয়ে দুটো মার খেয়েও খিলখিল করে হাসছে। ফারাহা বান্ধবীর ফুলে ওঠা 2 গাল টেনে দিয়ে বলল, ওলে ওলে আমার বাবুটা, রাগ করে না, দোয়া করে দিমু আমাদের দুলাভাই তাড়াতাড়ি দেশে আসুক, তারপর তোকে ডজন ডজন বাচ্চা কাচ্চা দিয়ে ভরিয়ে দিক। তামান্না বলে উঠল, আমিন। আলোর রাগে লজ্জায় মাথা গরম হয়ে গেল। ইস, স্যারের সামনে তার মান ইজ্জতের রফাদফা করে দিল শয়তান মাইয়ারা। আলো আরও কয়েকটা ধুমধাম করে বসিয়ে দিল পিঠে। তারপর দাঁত কিরমির করে বলল, আর একটা যদি ভুলভাল কথা বলিস তাহলে আমি তোমাদেরকে পাহাড় থেকে ফেলে দেবো অসভ্য। ঠিক আছে বাবা, আর বলবো না। এখন চল একটা গান শোনা। আলোর ভালো লাগছে না, তবুও বান্ধবীরা তাকে টেনে টুনে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে হাতে গিটার ধরিয়ে দিল। আলো লম্বা শ্বাস নিয়ে আর চোখে স্যারের দিকে তাকায়। মানুষটা বসে থেকে তূর্ণ স্যারের সাথে কথা বলছে। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বুজে গিয়ে ওঠে। মুহূর্তেই পুরো রেস্টুরেন্টের ভেতর পিনপতন নীরবতা ছেয়ে গেল। সবাই গানটা নিঃশব্দে অনুভব করলেও আধার এক দৃষ্টিতে গান গাইতে থাকা রমণের দিকে তাকিয়ে আছে। এটা যে কাকে উদ্দেশ্য করে গাওয়া হচ্ছে সেটা বুঝতে একটু বাকি নেই। আলোর গান থামতেই সবাই হাততালি দিল। ফারাহা চোখ মুখ কুঁচকে বলল, দিলে তো স্যার গান শুনিয়ে মোটের 12টা বাজিয়ে। আমার মুড যেখানে ভালো নেই সেখানে তোদের মুড ভালো রাখতে কী করে বল? কেন, তোর আবার কি হয়েছে? কিছু না, এমনই ভালো লাগছে না। এ কথা বলে আলো উঠে বাইরে চলে গেল। একটু খোলা আকাশের নিচে হাঁটলে হয়তো ভালো লাগবে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইনফিনিট সুইমিং পুল। এটা পাহাড়ের একদম কিনারায় অবস্থিত, যেখান থেকে চা বাগান এবং দূরের পাহাড়গুলো দেখা যায়। আলো হাঁটতে হাঁটতে সুইমিং পুলের পাশে এসে দাঁড়ায়। চোখ বুঝে লম্বা শ্বাস নিতেই দমকা হাওয়া এসে তার সর্বাঙ্গ ছুঁয়ে দিল। একই সাথে কারোর অস্তিত্ব টের পেয়ে চট করে পিছনে তাকালো। আধার স্যার ফোনে কারোর সাথে কথা বলছে আর সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটছে। তাকে দেখে মনে হচ্ছে সে বর্তিত আর এখানে কেউই নেই। আলো মনে মনে ভেঙচি কেটে সোজা হয়ে দাঁড়ায়, কিন্তু পরক্ষণেই মাথায় শয়তান চাপল। সে আবারও পিছনে ফিরে যায়। মানুষটা বাম হাত প্যান্টের পকেটে গুজে পুলের সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ চুপ থেকে পায়ের জুতা খুলে হাতে নিয়ে নিঃশব্দে এগিয়ে গেল। তার ফোন ছুঁড়ে মারা তাই না, আজ সেও যদি এই বদমাইশটাকে পানিতে নাকানি চুবানি না খাই ছেড়েছে, তাহলে সে ওই লোকের খচ্চর বউ নয়। পা টিপে টিপে স্যারের পিছনে সে দাঁড়ায়। আলো জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আশেপাশে তাকায়। না, কেউ নেই। সবাই এখন রেস্টুরেন্টের ভেতরে আড্ডা দিতে ব্যস্ত। সেটাই আলোর সুযোগ নিজের ফোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার। আলো জুতা নিচে রেখে জোরে শ্বাস নিয়ে নিজের মনে সাহস জুগিয়ে 2 হাত উঁচু করলে উদ্দেশ্য ছিল স্যারকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েই সে দৌড়ে কটেজের ভেতর চলে যাবে। দরকার হলে সে আর রুম থেকেই বেরোবে না। যেই ভাবা সেই কাজ, কিন্তু শেষ পর্যায়ে এসে হিতে বিপরীত হয়ে গেল। আলো যখন এক বুক সাহস নিয়ে এগিয়ে এসে 2 হাতে ধাক্কা দিতেই যাবে, তখনই আধার চট করে পাশে সরে যায়। ফলস্বরূপ নিজেই সুইমিং পুলের ভেতর ধপাস। নাকে মুখে পানি ঢুকে, সাথে পানি খেয়ে খুব খুব করে কেসে উঠল আলো। উঠতেছে কয়েকবার পা পিছলে চুবানি খেয়ে অবশেষে দেয়াল ধরে ভেসে উঠতে পারল। এক হাতে চোখ মুখ মুছে কাশতে কাশতে মাথা তুলে উপরে তাকায়। নির্দয় লোকটা 2 হাত বুকের মাঝে ভাঁজ করে রেখে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কথায় আছে, অন্যর জন্য গর্ত খুললে সেই গর্তের ভেতর নিজেকেই পড়তে হয়। স্যারের কথা শুনে আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। পানি টানি খেয়ে তার অবস্থায় কাহিল। ভীষণ শীত করছে। আধার হাঁটু গেড়ে বসে মেয়েটার ভেজা থুতনি চেপে ধরে একটু উঁচিয়ে বলল, বোকা মেয়ে, বিড়াল কি কখনো গলায় ঘণ্টা পরে মাছ চুরি করতে যায়? তাহলে তুমি কোনাক্কেলে নূপুর পরে আমাকে ফেলতে এসেছিলে? এখন ঠান্ডা পানিতে চুবানি খেয়ে কেমন লাগছে ম্যাডাম?
পাহাড়ি শীতল বাতাসে আলোর শরীর থরথর করে কেঁপে উঠল। এখন নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে। কেন যে স্যারের পিছনে লাগতে গিয়েছিল কে জানে। আধার ভেজা মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সোজা হয়ে দাঁড়ায়। তারপর গম্ভীর কণ্ঠে বলল, এখন কি সারা রাত এখানেই থাকার প্ল্যান করেছো? আলো আস্তে ধীরে পুল থেকে উঠে এলো। ভেজা স্কার্টের সাথে পা বেঁধে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। আধার কিছু বলতে গিয়েও কথা গলায় আটকে যায়। সে তীক্ষ্ণ চোখে মেয়েটার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিয়ে অস্ফুট স্বরে বলল, সাদার সাথে আকাশি, নট ব্যাড। এ কথা শুনে আলো চমকে উঠে নিজের দিকে তাকায়। আরে সে তো ভুলেই গেছিল সাদা পড়ে আছে। পানিতে ভেজার কারণে সবকিছু দৃশ্যমান। মুহূর্তেই আলো লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে দুহাত আড়াআড়িভাবে বুকের সামনে রেখে তড়িঘড়ি করে সামনে পা বাড়াতে আধার বাধা দিল। দাঁড়াও। আলো থেমে গেল। আধার এগিয়ে এসে শরীর থেকে শার্ট খুলে মেয়েটার ভেজা শরীরে ভালো করে জড়িয়ে দিল। তারপর নিচ থেকে হিল জোড়া বাম হাতে নিয়ে মেয়েটার কাছে এসে ঝুঁকে উড়ুর নিচে ডান হাত রেখে এক ঝটকায় কোলে তুলে নিল। হঠাৎ এমন হয় আলো হকচকিয়ে উঠে, দুহাতে গলা জড়িয়ে ধরল। আধার মেয়েটাকে নিয়ে রিসোর্টের ভেতর যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, খুব সহজে কাউকে বিশ্বাস করবে না। সুযোগ পেলে কেউই সবল মারতে পিছপা হবে না, কারণ সবাই আধার খান নয়। আই রিপিট, আধার খান নয়। আলো কিছু বুঝতে পারল কিনা কে জানে, তবে সে শব্দ করে নিঃশ্বাস ছেড়ে মানুষটার উন্মুক্ত কাঁধে মাথা ঠেকিয়ে রাখল। তখন হঠাৎই তার হৃদয়টা বলে উঠল, আধার তার আলোর কখনোই ক্ষতি হতে দেবে না। আলোকে আগলে রাখার জন্য তার আধারই যথেষ্ট। আচ্ছা আলো, একটা কথা জিজ্ঞেস করি? আলো ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে কমফোর্টার জড়িয়ে মটকা মেরে বিছানায় পড়েছিল। তখন ফারাহা তার পাশে শুতে শুতে জিজ্ঞেস করল। আলো কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিতে শুরু করলি ফারু? না মানে আসলে মানে রেখে এখন বল, কি বলবি? ফারাহা একটু নড়েচড়ে ফিসফিসিয়ে বলল, তুই কি আধার স্যারের সাথে রিলেশন করছিস? আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে তড়াক করে উঠে বসে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সি সি, আমি ওই নিরামিষ স্যারের সাথে প্রেম করতে যাব কেন? তোর মাথাটা ঠিক আছে তো? ওই লোক আদৌ প্রেমের পথ জানে কিনা সন্দেহ। তাহলে তখন তোকে কোলে নিয়েছিল কেন? আলো ধপাস করে বালিশে মাথা রাখল। তার মানে ওই দৃশ্যটা দেখে ফেলেছে এই মেয়ে। কিন্তু সে তো আসল কথা বলবে না, তাই ধীর কণ্ঠে বলল, আসলে আমি তখন ভুলবশত সুইমিং পুলে পড়ে গেছিলাম। ওঠার সময় পায়েও ব্যথা পাই। তারপর আবার সাঁতার পড়েছিলাম। আর স্যার তখন ফোনে কথা বলতে বলতে ওই দিক দিয়ে যাচ্ছিল। আমার অমন নাজেহাল অবস্থা দেখে ওই আর কি একটু সাহায্য করেছে। মানুষটা তেরা, গম্ভীর হলে কি হবে, মনের দিক থেকে তো ভালো। আর উনি কখনোই মেয়েদের অসম্মান করে না। বিপদে কেউ পড়লে অবশ্যই সাহায্য করার চেষ্টা করে। তাই বলে সোজা কোলে, যেখানে ওই লোকটা কোনো মেয়ের আশেপাশেও যায় না। আলো হতাশ হয়। উপুর হয়ে বালিশের মাঝে মুখ গুজে নাক ঘষাঘষি করে বিড়বিড় করে বলল, এখন আমার মাথা না খেয়ে স্যারকে গিয়ে জিজ্ঞেস কর কেন আমাকে কোলে নিয়েছিল। ধমক খাওয়ার পর ইচ্ছে নেই আমার। তাহলে এখন চুপচাপ ঘুমা আর আমাকে ঘুমাতে দে। ফারাহা কিছুক্ষণ চোখ থেকে জিজ্ঞেস করল, তুই কি আধার স্যারকে পছন্দ করিস?